হিসেবে আছেন আমাদের চেয়ারম্যান। বস, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আপনি নৌকা প্রতীক নিয়ে যখন ইলেকশন করলেন তখন আপনার কাছে অনুভূতিটা কেমন হয়েছে? চ্যানেল 99 তুলে ধরবেন, আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে। আসলে হাই স্কুল যখন আমরা লেখাপড়া করি আমি, তখন আমার যে প্রিয় সংগঠন আমি বাংলাদেশ ছাত্রলীগকে বেছে নিই। সেই মুজিব আদর্শের অত্যন্ত প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেবদাপুর উপজেলা শাখায় সাংগঠনিক সম্পাদক, সহসভাপতি এবং ইউনিয়ন ছাত্রলীগ এবং কলেজ জেন্টা কলেজ ডিগ্রি কলেজ ছাত্রলীগেরও আমি দায়িত্ব পালন করি। যখন ছাত্র রাজনীতির পাশাপাশি যখন জনসভায় আমার মন ইচ্ছা হলো, তখন আমি 2011 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তারপরে 2016 সালেও আমি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তখন বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন চিন্তা ভাবনা করলো যে স্থানীয় পর্যায়ে জাতীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করতে হবে, আমি নৌকা না পেয়ে আমি তখন নির্বাচন থেকে সরে দাঁড়াই। 2021 সালে আবারও যখন নির্বাচন হলো, তখন তৃণমূলের যে ভোট ছিল, তৃণমূলের ভোটে আমি অধিকাংশ ভোট পেয়ে আমি নৌকা প্রতীক পেয়েছি এবং আমি নির্বাচন করেছি। জনগণের স্বতঃস্ফূর্ত সাহায্য এবং সহযোগিতায় আমি নির্বাচিত হয়েছি। জনগণকে এবং আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতি আমি কৃতজ্ঞ। আমি যখন জনগণের জন্য কল্যাণে কাজ করছি, আমি যখন নৌকা প্রতীক পেয়েছিলাম, তখন সেটা আসলে আমার বাসা বলার, আমি যে আনন্দিত হয়েছিলাম তা যে আমার বাসায় প্রকাশন করতে পারবো না। আমি খুব বেশি আনন্দিত হয়েছিলাম। আপনাকে ধন্যবাদ। বলবি বল উন্নত মমসী সিং নেহারি অনন্ত সিং হয়েছিল ভুলক দুলক ভুলক দিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদ্যার্থী। কে বলেছে মজিব নাই? মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন, লক্ষ মজিবের প্রতি আমার দেখা উচিত যেমন সাহেব এবং আমাদের চেয়ারম্যান যিনি আছেন একতা ভাই, ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার আজকে যে আমাদের উপজেলার নির্বাচন আছে, ওনাকে আমরা অপ্রাপ্ত বস হিসেবে আমরা পেয়েছি, তো সেই সুবাদে আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করতে হচ্ছে। বর্তমানে আমি জানতে চাচ্ছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আজকে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন টিআর কাপি জিএসপি বিভিন্ন জিনিস দিচ্ছে। তো এটা আপনারা কেমন পেয়েছেন এবং বর্তমান সরকারের কাছে একজন চেয়ারম্যান হিসেবে কেমন ভাই আপনার চাওয়া পাওয়া পেয়েছেন চ্যানেলের জন্য? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই বাংলাদেশের বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং পঙ্গু ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা, সব ভাতা আমাদের বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্ব বাংলাদেশে চালু হয়েছে। আমরা এই উপজেলায় বয়স্ক বিধবা আমরা শতভাগ পাচ্ছি। বিশেষ করে আমাদের পাশে যিনি রয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন, বিগত 5 বছর আগে নৌকা প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করেছিলেন। সামান্য ভোটে হয়তো পরাজিত হয়েছিলেন, কিন্তু এদেশের মানুষের কল্যাণে উনি কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আপনার এই মাধ্যমে আমি আমার জনতাপুর উপজেলাবাসীকে জানাতে চাই যে তিনি 5টা বছর জনগণের কল্যাণে কাজ করেছেন, মানুষের পাশে ছিলেন, সমাজসেবায় অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সক্রিয় অংশগ্রহণ করে তিনি সময় দিয়ে যাচ্ছেন, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি আশা করবো উনি যদি নির্বাচিত হন, তাহলে আমরা যে সমস্ত যদি আমাদের ক্ষেত্রে স্বল্প হলেও যদি কোনো অভাব থেকে থাকে, তাহলে আমাদের শ্রদ্ধেয় নেতা এম লিয়াকত আলী ভাইয়ের মাধ্যমে সেগুলো আমরা পূরণ করব আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং আপনার মাধ্যমে আমার জনতাপুর উপজেলাবাসীকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা চিকনাগুলবাসী লিয়াকত ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ আপনারা জনতাপুর উপজেলাবাসী একজন যোগ্য নেতা হিসাবে আপনারাও বেছে নেবেন। আমরা চিকনাগুল পাশে রয়েছি, আপনার জনতাপুর উপজেলাবাসী লিয়াকত ভাইয়ের পাশে থাকবে, এই আশা আপনার এই সকালের মাধ্যমে আমি ধন্যবাদ। কামরুজ্জামান ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি উপজেলার নির্বাচিত উপজেলা ক্যান্ডিডেট আমাদের লিয়াকত ভাই, আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। লিয়াকত ভাই, আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি যখন নির্বাচিত হবেন তখন আপনার থিমটা এবং ভার্চুয়াল নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গো আগামী দিনে সফলটা বলে দেবেন। শুনেন, আমাদের স্বপ্ন অনেক। আমরা যে অবস্থায় ছিলাম আজ থেকে 40 বছর আগে এখন নাই।
আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ করার জন্য আজকে আমরা ডিজিটাল বাংলাদেশে আসি। আবার মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখেছেন আগামীতে স্মার্ট বাংলাদেশ করব। তো স্মার্ট বাংলাদেশে আমি আগামী 21 তারিখ নির্বাচিত হয়ে জনগণ যদি আমাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ শেখ হাসিনার সাথে স্মার্ট বাংলাদেশে তার সাথে কাজ করে তাল মিলিয়ে ইনশাআল্লাহ এই জনতাপুরকে স্মার্ট বাংলাদেশ তৈরি করব। ধন্যবাদ আপনাকে। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে এসে বলবো যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড হেরিটেজ পুরস্কৃত করেছেন। আমার দেখা একজন কিংবদন্তি সিনিয়র রাজনীতিবিদ হিসাবে এবং চেয়ারম্যান হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি 7 মার্চের ভাষণটা শুনলে আপনার কেমন লাগে? 7 মার্চের ভাষণ শুনলে আমাদের আসলে হয় কি মনে হয় যে আমরা ওই দিনই আমাদের 7 মার্চের ভাষণের পরে 7 কোটি বাঙালি আর কোনো তদবির করতে হয় না। এই কি ভাষণে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম এবং রক্তক্ষয়ী যুদ্ধে করে আমরা 9 মাসে দেশ স্বাধীন করে মনে করেছিলাম যে বঙ্গবন্ধু পাকিস্তানের জেলে না, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের পাশে আছে। 7 মাসের ভাষণ আমাদের জীবনের সবচেয়ে বড় প্রেরণা এবং এই ভাষণই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় সফল। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে এসে বলতে যাচ্ছি কামরুজ্জামান ভাই, জাস্ট আমরা সব ইয়াতে 71 যে আমরা পেয়েছি, 71-এর যে চেতনা, এই চেতনা সম্পর্কে দুই এক মিনিট আপনার কথা বলুন। ধন্যবাদ আপনাকে। 71-এর আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি। 7 মার্চের ভাষণ শুনে একটি কথা বলেছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে যার যা কিছু আছে তা নিয়ে উপস্থিত থাকো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই বক্তব্য শুনে 7 কোটি বাঙালি অস্ত্র নিয়ে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছে। 30 লক্ষ শহীদ এবং 2,87,000 মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকে আমরা সেই বাংলাদেশের নাগরিক। আমরা অবশ্যই এই দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করব এবং মুক্তিযুদ্ধের চেতনা আমরা যতদিন বেঁচে থাকবো এবং আমাদের যারা উত্তরসূরি রয়েছেন তাদেরকেও বলে যাব এই দেশ স্বাধীনতার মাধ্যমে বঙ্গবন্ধু সুযোগ্য নেতার হাত ধরে এসেছে। অবশ্যই এই বাংলাদেশের স্বাধীনতাকে আমরা বাঁচিয়ে রাখবো, আমরা বাংলাদেশকে টিকিয়ে রাখবো। এই আশাবাদ সুযোগ করে আমাদের কথা শেষ করছি। আমিও সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আমাদের লিডার যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের সম্পর্কে যদি বলতে হয় আমি বলবো কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি কবে ছুটি। আবু জাফর আবাদুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি আজকে একাত্তরের চেতনা সম্পর্কে তুলে ধরার জন্য আপনাকে অভিনন্দন এবং সাথে